যেমনটি আসলে এনসিপির নেতাকর্মীরা বলছেন যে আজকে মূলত বেলা পৌনে ২টার দিকে ২০০ থেকে ৩০০ জনের মতো মানুষ লাঠি সোঁটা নিয়ে এনসিপির সমাবেশস্থলে যায় এবং আফজাল সে সময় মঞ্চের আশপাশে থাকা যেসব পুলিশ সদস্য ছিলেন এবং সেখান থেকে তারা দ্রুত বাধ্য হয়ে আদালত চত্বরে সরে যেতে তারা বাধ্য হন। আর এই সময়টায় মঞ্চ এবং মঞ্চের সামনে থাকা এনসিপির নেতাকর্মীরাও দৌড়ে সরে যেতে বাধ্য হন, অর্থাৎ তারাও আসলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য তারা নিরাপদে আশ্রয় নেন। এবং তারা এনসিপি নেতাকর্মীদের অভিযোগ তারা সবাই আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং এনসিপি নেতাকর্মীরা আসলে বলেছেন যে তাদের উপরে হামলার চেষ্টা হয়েছে এবং তারা নিরাপদে সরে গেছেন এবং ওই সময় হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেছেন, যেটি একটু আগেই আমরা আমাদের ফুটেজে দেখিয়েছি, এবং ব্যানার ছিঁড়ে ফেলেন তারা। এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে যান এবং এনসিপির নেতাকর্মী ও পুলিশ এক হয়ে ধাওয়া দিলে তারা পরে সেখান থেকে সরে যান। পরে এনসিপি সেখানে সমাবেশ শুরু করে। মূলত এভাবে এনসিপির সমাবেশটা কোনোভাবে সম্পন্ন হয়। এনসিপির সমাবেশ শেষ করে যখন তারা আবার মাদারীপুরের উদ্দেশ্যে যখন রওনা দিচ্ছিলেন তখন মূলত আবার এই বাধা আসে এবং এক পর্যায়ে নেতাকর্মীরা সরে যেতে বাধ্য হন এবং পুলিশ এবং সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তারাও চড়াও হয়। পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীও তারা চেষ্টা করে তাদেরকে প্রতিহত করার জন্য নানাভাবে তারা দফায় দফায় সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে, আমরা দেখেছি। সেই সাউন্ড গ্রেনেডের শব্দ কিন্তু দর্শকরা দেখেছে, শুনেছে। এবং এছাড়া এক পর্যায়ে টিয়ার শেল অর্থাৎ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য নেতাকর্মীদের, আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তারা বেশ কিছু তৎপরতা চালিয়েছে। তারা দফায় দফায় সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এখনও দেখতে পাচ্ছি একটু আগেই টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডুলে দেখা যাচ্ছে এবং যারা সামনে আসার চেষ্টা করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে আফজাল, এর মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারি করার পর নিশ্চয়ই সেখানে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর তাদের যেই সক্ষমতা, তারা নিশ্চয়ই আরও জোরে সোরে তাদের কার্যক্রম চালাতে পারবেন। কিন্তু এরপরেও আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে এগিয়ে আসছেন। তারা অল্প অল্প করে এগিয়ে আসার চেষ্টা করছেন, পুলিশও চেষ্টা করছে, নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। না, যখন জুলাই পদযাত্রা গোপালগঞ্জে ঘোষণা করা হয়েছিল তখনই কিন্তু অনেকটা ধারণা করা যাচ্ছিল যে পরিস্থিতি হয়তো খারাপ হতে পারে। অনেকেই মনে করছিলেন যে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেইভাবেই হয়তো আইন শৃঙ্খলা বাহিনী সাজাবে, কিন্তু আমরা সকাল থেকে যে পরিস্থিতি দেখলাম তাহলে এনসিপির অনেক নেতাই কিন্তু এই অভিযোগটি করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা খুব একটা বেশি দেখা যায়নি। যখনই সকালের দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তারা যখন পুলিশের গাড়ি ভরে হামলা করলেন এরপরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আবার নতুন করে তৎপর হয়। এবং আমরা দেখেছি যে এই যে সমাবেশ বা এই পদযাত্রা কেন্দ্র করে যে ধরনের নিরাপত্তা বলয় বা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায়, সেই ধরনের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে ঘাটতি রয়েছে, এটি কিন্তু এনসিপি নেতাকর্মীরা কিন্তু বলছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি আলোচনা হচ্ছে যে এমন একটি পর্যায়ে এসে যখন এই পদযাত্রার ঘোষণা দেওয়া হলো, এই কর্মসূচি ঘোষণা করা হলো, অনেকেই সতর্ক করছিলেন সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়া প্রয়োজন ছিল, এমন কথাও কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এই যে একটু আগে একজন আবার ইট পাটকেল ছুঁড়ে মারলেন আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এবং আগুন জ্বালিয়ে টিয়ার গ্যাসের যে ঝাঁজ, সেই ঝাঁজটা আসলে প্রশমন করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং সংবাদকর্মী যারা আছেন তারাও কিন্তু আসলে চেষ্টা করছেন যতটুকু সম্ভব দর্শকদেরকে সেখানকার চিত্র তুলে ধরার চেষ্টা করছেন। এবং আমাদের সহকর্মী আলামিন তুষারও সেখানে আছেন, তিনি আমাদেরকে প্রতি মুহূর্তে সেখানকার সংবাদ দিচ্ছেন এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। তিনি কিন্তু আমাদের সেই ঘটনাস্থলেই আছেন। এবং আফজাল, আপনি দেখেছেন যে শুরু থেকেই আমরা দেখছিলাম আন্দোলনরত যারা আছে, হামলাকারী যারা আছে, তারা কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর চড়াও হয়েছে। আজকে সকালে যখন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনি যখন এই গোপালগঞ্জের পদযাত্রায় গিয়ে পৌঁছালেন মঞ্চে, তিনি যেটি বলছেন যে তিনি এই গোপালগঞ্জের বিশেষ জেলার যে নাম পরিবর্তনের জন্য তারা আসেননি,
তারা এসেছেন একটি সাম্যের এবং মানবিক বাংলাদেশ করার বার্তা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পুলিশ এবং হামলাকারী একেবারে মুখোমুখি অবস্থান অবস্থানে রয়েছেন। পুলিশের তরফ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে হামলাকারীদের তারা যেন সরে যায়, কিন্তু পুলিশকে লক্ষ্য করে হামলাকারীরা ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং পুলিশও আমরা দেখেছি যে টিয়ার শেল ছুটছেন এবং অন্যদিকে হামলাকারীরাও তাদের তরফ থেকে তাদের দিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করছেন পুলিশের ওপর। আমরা দেখেছি যে সকাল থেকেই এই জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে এনসিপির থমথমে অবস্থা গোপালগঞ্জে। সকালের দিকে, যেটি আমি আগেও বলেছি যে সকালের দিকে সকাল 9:30টার দিকে পুলিশের গাড়িতে হামলা চালায়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, এরপর আগুন ধরে দেওয়া হয়। এ সময় 3 জন পুলিশ সদস্য আহত হন এবং আহত পুলিশ সদস্যদের দেখতে ঘটনাস্থলে যাওয়ার পথে বা দেখে ফেরার পথে ইমনের গাড়িতেও কিন্তু হামলা করা হয়। সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার যে চালক তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। এরপরে এনসিপির যে সমাবেশস্থল পৌর পার্কে, সেইখানে এনসিপির সমাবেশস্থলে জয় বাংলা স্লোগান দিয়েই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়, ভাঙচুর করা হয়। পৌর সমাবেশের পার্কের যে সমাবেশ সেখানে থাকা চেয়ার ভাঙচুর করা হয়। এরপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে এসে উপস্থিত হন। এরপরে এনসিপির নেতাকর্মীরাও জড়ো হন এবং জড়ো হওয়ার পরে হামলাকারীরা সেখান থেকে দূরে সরে যায়। এরপরেই আমরা দেখেছি যে সমাবেশটি শুরু হয় এবং সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন, নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন, সার্জিস আলম বক্তব্য দিয়েছেন, হাসনাত আবদুল্লাহ বক্তব্য দিয়েছেন এবং নাহিদ ইসলাম যেটি বারবারই বলছেন যে তারা এই গোপালগঞ্জের নাম পরিবর্তনের জন্য তারা এখানে আসেননি, তারা একটি সাম্যের বার্তা নিয়ে, সুন্দর দেশ গড়ার বার্তা নিয়ে তারা এখানে এসেছেন। এখনও দেখতে পাচ্ছেন যে এখনও সেই 2টার পর থেকে শুরু হয়েছে এই সংঘর্ষ, একেবারে রণক্ষেত্র বলা চলে গোপালগঞ্জ, এবং এই সংঘর্ষ কিন্তু এখনও তো চলছে। কখনো পুলিশের দিকে হামলাকারীরা চড়াও হচ্ছেন, আবার কখনো হামলাকারীদেরকে সরিয়ে দিতে পুলিশের তৎপরতা বাড়ছে।